পাকিস্তানের দাবি লাহোরে নাকি বিশাল বড় বিস্ফোরণ হয়েছে, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে গিয়েছে লাহোর। ছবি দেখাবো এবং তারপর আমি ময়ূকের কাছে যাব, সিনিয়র এডিটর ময়ূক, তারপরেই যাব আমি লাহোরে ভয়াবহ বিস্ফোরণ, সেই ছবিটা দ্রুত একবার দেখাবো। পাকিস্তান বলছে লাহোরে বিস্ফোরণ হয়ে গেছে, আমাদের বাঁচান। পাকিস্তানের সেই ছবি দেখাচ্ছি, পাকিস্তানের সেই ছবি দেখাচ্ছি। পতাকা উঠছে, এটা কোনো মিলিটারি ইনস্টলেশন, এটা কোনো সামরিক ইনস্টলেশন? প্রশ্ন থাকছে। আমি সরাসরি যাব ময়ূকের কাছে। ময়ূক নিউজরুম থেকে রয়েছে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, লাহোরে একটা বিরাট বড় বিস্ফোরণ হয়েছে এবং সেখানে একটা পাকিস্তানি পতাকাও দেখতে পাচ্ছি। পাকিস্তান বলছে যে ওখানে একটা বড় বিস্ফোরণ হয়েছে, আমরা সেই খবরটা দেখাচ্ছি, এই ছবিটা দেখাচ্ছি। তুমি যদি একটু এক্সপ্লেন করো। একটু আগে আমরা দেখিয়েছি কিভাবে রাওয়ালপিন্ডিতে এয়ারবেসটা আমরা গুড়িয়ে দিচ্ছি, ওটার আর অস্তিত্ব নেই। টেরার লঞ্চ প্যাড ধ্বংস করে দিয়েছি। এই লাহোরে কি হচ্ছে? এটা কি কোনো মিলিটারি ইনস্টলেশন? কি হচ্ছে পাকিস্তানে ময়ূক? দেখো কিশোর, প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে দিই, পাকিস্তান এবার কিন্তু টোটাল প্যানিক মোডে চলে গেছে। পাকিস্তানের যারা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স রয়েছে তারা, আমরা যা খবর পাচ্ছি, এই মুহূর্তে নিজেদের মধ্যে বৈঠক শুধু করছেন না, নিজেদের মধ্যে চ্যানেল বি অর্থাৎ দ্বিতীয় একটি চ্যানেল তৈরি করার চেষ্টা করছেন তারা, যাতে করে তারা ভারতকে হাতে পায়ে ধরতে পারে। যেমনটা তুমি বলছিলে, হাতে পায়ে যতক্ষণ না ধরবে ভারত যেন কোনো না থামে অ্যাকচুয়ালি। কিন্তু এই মুহূর্তে ভারতের মুড যা, হাতে পায়ে ধরলেও শাহবাজ শরীফ 140 কোটি মানুষের পায়ে 140 কোটি বার পড়লেও ভারত থামবে না। আমরা খুব স্পেসিফিক্যালি বলছি, আমরা শান্তি চাই না, আমরা যুদ্ধ চাই, আমরা পাকিস্তানকে মানচিত্র থেকে ধ্বংস করতে চাই। লাহোরে যে বিস্ফোরণটি হয়েছে, সেই বিস্ফোরণটি পাকিস্তান মিডিয়া তা আগে ভাগে এসে, পাকিস্তান মিডিয়া প্যানিক মোডে চলে গেছে, তারা এই মুহূর্তে এটা করছে। এবং পাকিস্তান মিডিয়া, বোঝা যাচ্ছে যে ভারতের এই মুহূর্তে যে আগ্রাসী রূপ ভারত দেখাচ্ছে, যে রুদ্রলীলা ভারত দেখাচ্ছে, তাতে পাকিস্তান শুধু নয়, পাকিস্তানের মিডিয়া এবং যারা যারা এই মুহূর্তে পাকিস্তানে বিভিন্ন দেশে বসবাসকারী পাকিস্তানিরা রয়েছেন, তারাও কিন্তু এবার ব্যাকফুটে যাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে ভারত প্রতিবার 70 বছর ধরে ভারত ধাক্কা খায়, ঘা খায়, তারপরে ভারত বারণ করে, ভদ্রভাবে বলে না করো না। এক গালে চড় খায়, আরেক গাল বাড়িয়ে দিয়ে বলে ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি আরেকটা গালে চড় মারো, কিন্তু পরের বার ভালো ছেলে হয়ে যাও। কিন্তু পাকিস্তান যে ভালো হওয়ার নয়, এটা ভারতবাসী বুঝতে পেরেছে। কলকাতা থেকে এই মুহূর্তে যাবতীয় যে রিপোর্টিংগুলো আমরা দেখাচ্ছি গোটা বিশ্বের কাছে, সেটা আদপে গোটা ভারতের মুড অফ দ্য নেশন যাকে বলা হয়। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যেতে চায়, যেভাবে গুড়িয়ে দিতে চায় পাকিস্তানকে, লাহোরে যেটা হচ্ছে, সিয়ালকোটে যেটা হচ্ছে, সেগুলো ছোট ছোট ছবি। বিগ পিকচার হলো যেটা 10:30টার সময় আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো। অর্থাৎ ভারত সরকার এই মুহূর্তে যে যে অ্যানাউন্সমেন্টগুলো করবে তার দিকে আমরা অপেক্ষা করব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পাকিস্তানের দুটো ফাইটার জেট আমরা গ্রাউন্ড করেছি, অর্থাৎ পাকিস্তানের দুটো ফাইটার জেট, সেগুলোকে আমরা নামিয়ে দিয়েছি। এটা আন্তর্জাতিক মিডিয়া বলে সো কল যে ওয়েস্টার্ন মিডিয়ারা রয়েছে তাদেরও বোঝা উচিত। এবং আমি তো বলবো সেই সমস্ত মিডিয়াকে, সেই সমস্ত চ্যানেলকে যে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে ভারতে থেকে ভারতের সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করুন, পাকিস্তানের মতন করে খবর প্রকাশনাটা বন্ধ করুন। এটা এখন আপনার বিরাট জ্ঞানের সময় নয়, এখন এটা ভারতবর্ষের 140 কোটি মানুষকে একত্রিত করার সময়। এখন এই সময়টা পাকিস্তানকে একটা ইঞ্চিও না ছেড়ে, একটা পারসেপশন যুদ্ধেও না জিততে দিয়ে একত্রিত করার সময়। অনেক মিডিয়া, তাদেরকে আমরা বারবার বলি ইন্টেলেকচুয়াল ফ্রড, এই বুদ্ধিজীবী ফ্রড এই মিডিয়া, তারা কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু রিপোর্টিং করছে যেগুলো পাকিস্তান সুযোগ পেয়ে যাচ্ছে। পাকিস্তান নিজের ন্যারেটিভটা বারবার চেষ্টা করেছে 140 কোটি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার, কিন্তু সেইটা পারছে না বলে এখন মিডিয়ার একাংশকে তারা টার্গেট করার চেষ্টা করছে। আমরা আবার দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে বলবো, রিপাবলিক নেটওয়ার্ক এমন কোনো খবর করছে না। রিপাবলিক নেটওয়ার্ক কোনো ধরনের কোনো ইঁদুর দৌড়ে নেই, রিপাবলিক নেটওয়ার্ক কোনো কম্পিটিশনে নেই। রিপাবলিক নেটওয়ার্ক আপনাদেরকে ভারতের সমস্ত খবর দেখাবে, হয়তো 2 মিনিট পরে দেখাবে, হয়তো 10 মিনিট পরে দেখাবে, কিন্তু ক্রেডিবল ইনফরমেশন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কে পাবেন। অর্থাৎ যে ইনফরমেশনটা ভারত
সরকার এই মুহূর্তে আমাদেরকে দিচ্ছে সেই ইনফরমেশনটাই আমরা গোটা বিশ্বের মানুষকে দেব, এবং তার পাশাপাশি আমাদের ক্রেডিবল সোর্স থেকে যে সমর্থিত সূত্র থেকে যে খবর সেই খবর দেব। ছবিগুলো দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি সকাল 10:30 আর কিছুক্ষণ বাকি, অ্যাকচুয়ালি 25 মিনিট বাকি। আমরা জানি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভামিকা সিং দুজনে উপস্থিত হবেন, এবং দুজনে উপস্থিত হয়ে আবার দেশবাসীকে জানাবেন, আপডেট করবেন কাল রাতে কি হয়েছে, আজ সকালে কি হয়েছে, এবং এখনো কি হয়ে চলেছে। কিশোরা এই মুহূর্তে যে ছবিগুলো অপেক্ষা করছি। ময়ূক আমার একটা প্রশ্ন আছে। ময়ূক দুটো পরপর প্রশ্ন করব আমি। একটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে এয়ারবেসটা আমরা ধ্বংস করেছি, সিনিয়র এডিটর শাওন সেন একটু আগে বলছিলেন ময়ূক যে ওই এয়ারবেস যেটা ধ্বংস হয়েছে ওটা একটা বিরাট ক্ষতি পাকিস্তানের। অর্থাৎ আমরা যে প্রাথমিকভাবে এয়ার স্ট্রাইক করেছিলাম তার চেয়েও বড় ক্ষতি, কারণ গোটা একটা এয়ারবেস নেই আর, যেটা সবচেয়ে পুরনো এয়ারবেস পাকিস্তানের একদম জিএইচকিউর একদম কাছে, সদর দপ্তরের কাছে। দ্বিতীয় কথা হচ্ছে ময়ূক, পাকিস্তান এবার ফতে মিসাইল ব্যবহার করা শুরু করেছে, চায়নার দেওয়া মিসাইল। সেই মিসাইলও ফুস হয়ে যাচ্ছে, সেই মিসাইলও টুকরো টাকরা পড়ে থাকতে দেখা যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান তো একদম কোণঠাসা। এরপর কি করবে? যদি মিসাইলও ব্যবহার করে দিল, আর তো অপশান থাকছে না পাকিস্তানের কাছে, আর তো কিছু অপশান নেই ময়ূক। কিশোরায় আমি তোমাকে একটা কথা বলছি, দেখো 10:30টার সময় ভারত সরকারের যে বৈঠক, সেই বৈঠক শুরু হতে চলেছে, কিন্তু তার আগে তুমি অন্তত এই চাইনিজ মাল বা চাইনিজ সামগ্রীর ওপর এত বিশ্বাস করো না। আমরা জানি চাইনিজ মাল বা চাইনিজ সামগ্রী কি হয়। কিছুদিন আগে আমরা রাতকানা এয়ার ডিফেন্স সিস্টেম দেখলাম, পাকিস্তানি এবং পাকিস্তানি জেহাদিরা ভেবেছিল যে চায়নার এই রাতখানা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তারা ভারতের মিসাইল স্ট্রাইক আটকাবে। তারা আটকাতে পারেনি। চাইনিজ যে সস্তার চাইনিজ সামগ্রী বা সস্তার চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা চূর্ণ বিচূর্ণ করেছে ভারত। একটা পয়েন্ট, এটা ভারতের প্রত্যেক মানুষকে বোঝানোর জন্য বলছি, সকাল 10:30টার সময় মিডিয়া ব্রিফিং শুরু হওয়ার আগে। কিশোরায় তুমি যেটা বলছো এই এয়ারপোর্টগুলো ধ্বংস করে দাও, তার মানেটা কি? দেখো, তোমার কাছে একটা মোবাইল আছে, খুব দামি মোবাইল থাকতে পারে, আমার কাছেও একটা খুব দামি মোবাইল থাকতে পারে, কিন্তু তার জন্য একটা চার্জারের প্রয়োজন হয়। ভারত যেটা করছে, ধরে নাও পাকিস্তানের যে মোবাইল ফোনগুলো রয়েছে, যেগুলো নিয়ে পাকিস্তান গর্ব অনুভব করছে, সে মোবাইল ফোনগুলো থাকছে পাকিস্তানের কাছে, কিন্তু তার চার্জার থাকছে না, অর্থাৎ চার্জারগুলোকে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে অত্যন্ত দামি দামি জিনিসপত্র, রিসোর্সেস ইনস্টলেশন রাখলেও সেগুলোকে ব্যবহার কি করে করবে? অর্থাৎ প্লেন, এত দামি দামি প্লেন থাকলেও তার এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দিচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম যদি নষ্ট হয়ে যায় একটা দেশের, সেখানে তো মিসাইল আটকানোর মতন আর কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষ। রেডার সিস্টেম, পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস হওয়ার মানে কি কিশোর? অর্থাৎ ধরে নাও কলকাতা শহর বা বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, যে কোনো শহরে একেবারে হাইওয়েতে বা খুব জনপ্রিয় কোনো রাস্তায় সিগন্যালিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। কিন্তু এই মুহূর্তে গোটা পাকিস্তানের এয়ার বেসগুলোতে কোনো সিগন্যাল নেই কিশোর। অর্থাৎ গাড়ি, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি বাইক নিয়ে যাচ্ছ, গাড়ি নিয়ে যাচ্ছ, তুমি সিগন্যাল পাচ্ছ না, ঠিক, বা সিগন্যাল ভুলভাল হচ্ছে। তাহলে কি হতে পারে? একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে পারে। পাকিস্তানেও কিন্তু ঠিক সেই জিনিসটা হতে পারে। অর্থাৎ যুদ্ধ বিমান যেগুলো রয়েছে, একটা বিমান উড়লো, আরেকটা বিমান ঠিক একই গতিপথে যদি ওড়ে, তাহলে দুটো বিমানের মধ্যে ক্র্যাশ হতে পারে, এবং এটা বুঝতে পারছে তারা। পাকিস্তানের কাছে, আবারও বলছি, এই মুহূর্তে পাকিস্তানের কাছে প্লেন আছে, কিন্তু প্লেন চার্জিংয়ের পয়েন্ট এই মুহূর্তে উড়িয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান আছে, কিন্তু যুদ্ধ বিমান উড়বে কোথা দিয়ে? চৌবাচ্চা দিয়ে উড়বে? যুদ্ধ বিমান রানওয়ে দিয়ে উড়ে, রানওয়েগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এয়ারপোর্টগুলোতে যে রেডার সিস্টেম থাকে, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীও যদি আজকে পালিয়ে যেতে চান তার প্রাইভেট বিমানে, সেই প্রাইভেট বিমানকে তো ইনফরমেশন দিতে হবে যে এই মুহূর্তে, এই ঘটিকায়, এই লগ্নে একটি প্লেন উড়ে যাচ্ছে, আমাদের কাছে নোটিফিকেশন আছে, এই সময় থেকে এই সময় এই পার্টিকুলার পয়েন্টে একটি প্লেন অলরেডি থাকবে, ওই সময় আরেকটা প্লেন যেন না আসে। সুতরাং বুঝতে পারছো কেয়াস তৈরি করা হচ্ছে এই মুহূর্তে, পাকিস্তানের ভেতরে কেয়াস তৈরি করা হচ্ছে। এবং পাকিস্তান এত নিকৃষ্ট একটি দেশ, এত স্বার্থপর একটি দেশ, সেই দেশ তারা জানে যে কোনো মুহূর্তে বড়সড় কিছু অ্যাটাক আবার ভারতবর্ষ করতে পারে। পাকিস্তান ঢাল হিসাবে ব্যবহার করছে বিদেশি বিমানগুলোকে, বিদেশি যাত্রীবাহী বিমান। আমি তো বলবো গোটা বিশ্বকে এই মুহূর্তে আইসোলেট করতে পাকিস্তানকে আইসোলেট করা শুরু হয়ে গেছে অলরেডি। এয়ার স্পেস একেবারে খালি, কিন্তু কয়েকটা যে যাত্রী বিমান, অসামরিক যে বিমানগুলো রয়েছে, সেই বিমানগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করছে। অর্থাৎ ঢাল হিসাবে কি করে ব্যবহার করছে? একটি অসামরিক বিমান, তার ঠিক পেছনে, অর্থাৎ অসামরিক বিমানকে শিখণ্ডীর মতন দাঁড় করিয়ে দিচ্ছে পাকিস্তান। এয়ার স্ট্রাইক যদি করে ভারতবর্ষ, তারা শিখণ্ডীর মতন অসামরিক বিমানে বসে থাকা যাত্রীদেরকে ব্যবহার করছে। অর্থাৎ একেবারে
একেবারে নিকৃষ্ট জেহাদিরা যে জিনিসটা করেছিল 26/11-তে নিরীহ মানুষকে যখন ইন্ডিয়ান এজেন্সিসগুলো এনএসজিগুলো সন্ত্রাসবাদীদের মারার চেষ্টা করছিল, তখন স্নাইপার অ্যাটাক থেকে বাঁচতে 26/11-তে যারা সাধারণ লোকজন আছে যাদেরকে হোস্টেজ বানিয়ে রাখা হয়েছিল তাদেরকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। ঠিক এই জিনিসটা এখন পাকিস্তান করছে। কিশলা, অনেক ধন্যবাদ ময়ূক। এই জিনিসটা পাকিস্তান করছে, কাপুরুষ পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান। সেই পাকিস্তান এখন সিভিলিয়ান অর্থাৎ সাধারণ নাগরিকদের এগিয়ে দিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।